যদিও সন্ধ্যা আসেছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই রেনেটা পিএলসি। আজকের এই ঈদের বিশেষ সেগমেন্ট ঈদ আনন্দের সুরক্ষায় প্রতিদিনে আজকে আমরা কথা বলবো এখানে থেমো না যারা ক্যান্সার যোদ্ধা রয়েছেন। বিশেষ করে আমরা জানি যে বর্তমান বিশ্বে ক্যান্সার রোগীদের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে এবং সবচেয়ে ভয়ের কথা হচ্ছে এই, যদি আমরা একটি সময় জানতাম ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, কিন্তু যুগের সঙ্গে কিন্তু সেটির পরিবর্তন হয়েছে। যদি যথাসময়ে ক্যান্সারটি শনাক্তকরণ করা যায় এবং সেটির যথাযথ চিকিৎসা নেওয়া যায়, তাহলে কিন্তু অনেকেই ক্যান্সারকে জয় করতে পেরেছেন অথবা ক্যান্সারকে সাথে নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পেরেছেন। ঈদের এই আনন্দ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। এবং আজকের অনুষ্ঠানে আমরা ক্যান্সারের সাথে যুদ্ধ করে জয়ী হয়েছেন অথবা যুদ্ধ করছেন এমন দুজন অতিথিকে রেখেছি এবং একই সঙ্গে ক্যান্সারের যিনি ট্রিটমেন্ট করছেন বা চিকিৎসা করছেন এমন একজন চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন। আমি পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। আপনি সবার আগে পরিচয় করে দিচ্ছি সবার পরিচিত জনাব আবুল হায়াত, ক্যান্সার যোদ্ধা, গুণীজন, অভিনেতা, শিল্পী এবং একজন প্রকৌশলী। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জাহান-ই গুলশানা শাপলা, সাধারণ সম্পাদক, সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন। আপনাকে স্বাগত জাহান-ই গুলশান শাপলা। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ডাক্তার অসীম কুমার সেনগুপ্ত, সিনিয়র কনসালটেন্ট, ক্লিনিক্যাল অ্যান্ড রেডিয়েশন অনকোলজি, ইউনাইটেড হসপিটাল। আপনাকে স্বাগত। ধন্যবাদ, শুভেচ্ছা আপনাকে। আমি শুরুতেই স্যার আবুল হায়াত স্যার আপনার কাছেই ফিরে আসি যে আসলে আপনাকে তো আমরা সবসময় টিভি স্ক্রিনে একজন অভিনেতা হিসেবেই সবচেয়ে বেশি চিনি, কিন্তু এর বাইরেও আপনার অনেক পরিচয় গুণ রয়েছে। বিশেষ করে একজন প্রকৌশলী হিসেবে নিজের কর্মজীবন কাটিয়েছেন, দেশে বিদেশে কাজ করেছেন, একজন লেখক হিসেবেও অনেকখানি সুনাম অর্জন করেছেন এবং একই সঙ্গে আমাদের রাষ্ট্রীয় পদক, আপনি 21 পদকে আপনি ভূষিত এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তো চলচ্চিত্রে আপনার আগমন কিন্তু অনেক আগে, তিতাস একটি নদীর নাম দিয়ে বোধহয় আপনার যাত্রা। তো সেই জায়গাটি থেকে জানতে চাই যে ছোটবেলার এই যে পরিক্রমা, ঈদ, বিশেষ করে আজকের এই ঈদের এই সময়ে কেমন কাটতো, কতটুকু মনে আছে ছোটবেলার ঈদের কথা? তখন তো মানে ঈদের মানে উত্তেজনাটা বেশি থাকতো আর কি। এখন তো উত্তেজনা নেই, এখন তো জানি যে কি হবে না হবে। আর বাচ্চারাও, আমাদের নাতি নাতনিরা যারা আছে তাদেরকে নিয়ে তো ঈদটা করি, ওদের মধ্যে কোনো উত্তেজনা নেই। এইটাই সেই, ওদের উত্তেজনা থাকলে সেটা আমাদের মধ্যে ছড়াতো, কিন্তু সেটা তো নেই। সেটা আসলে কিন্তু আমরা যেমন 7 দিন 10 দিন 15 দিন আগে দুটো খাসি কেনা হতো আমার বাড়িতে সব সময়। কখন আসবে খাসি, কখন সেটার জন্য কাঁঠাল গাছে উঠে পারবো, তাকে খাওয়াবো, রাত দুপুরে উঠে খাওয়াবো, ভোরবেলা ঘুম থেকে উঠে খাওয়াবো, মানে এই যে উত্তেজনা, এখন তো সেগুলো নেই। তারপরে নিজের কাপড় জুতো এগুলা বালিশের তলা লুকিয়ে রাখবো, কাউকে দেখতে দিব না। যদিও খুব কমন, বাট এই উত্তেজনাটা আমাদের সাংঘাতিকভাবে ছিল, সাংঘাতিকভাবে আসলে। তারপরে ঈদের দিন দল বেঁধে নামাজ পড়তে যাওয়া, ওই বগলে জায়নামাজ, এইখানে ওই আতরের তুলো গুঁজে, তারপরে মাথায় টুপি দিয়ে আব্বার পিছু পিছু যেতাম। নামাজ পড়ার পরে মানে আব্বা যাচ্ছে, পেছন থেকে হারিয়ে গেলাম আমি। বন্ধু বান্ধব সব জুটে এ বাড়ি ও বাড়ি, খালি সেমাই খাও, কোন বাড়ির সেমাই সবচেয়ে ভালো হয়েছে। তো এইগুলো উত্তেজনা আসলে সময়ের সাথে সাথে এর অনেক পরিবর্তন এসেছে। এখন একদম ডিজিটাল, সবাই মোবাইল স্ক্রিনের সাথে যুক্ত হয়ে গেছে। আসছে তো আসছে, কয়টা উত্তর দেব, কিছু দেওয়ার পরে আর পর দেওয়া হয়। আমি ফিরে আসবো আপনার কাছে, তার আগে আমি জাহান-ই গুলশান শাপলা আপনার কাছে আসি যে ঈদের সময়টি কেমন কাটছে, কেমন উপভোগ করছেন? ধন্যবাদ। হায়াত স্যারের কথা ধরে বলি, আমরা তো অনেক মানে হায়াত স্যারদের কন্যাতুল্য জেনারেশনের। তো আমরাও আসলে মানে যেমন আমার বেলাতে হয়েছে, বাবা চাকরি করতেন বলে ঈদের সময় কেবল দাদু বাড়ি যাওয়া হতো গ্রামে, তখন দাদা দাদি ছিলেন। তো ঈদের দিন যেটা হতো যে আমার দাদু আমাকে, ওনার একটা সুরমাদানি ছিল,
হ্যাঁ, পিতলের। তো সেটা দিয়ে উনি সবাইকে আমাদের সুরমা পরিয়ে দিতেন। হ্যাঁ, আর আমার দাদা ভাই যেটা করতেন সেটা হচ্ছে যে তুলোর মধ্যে আতর নিয়ে সবার হাতে একটু করে লাগিয়ে দিতেন। তো এখন আসলে আমি ওই ব্যাপারটাই মিস করি যে দাদা দাদুর সাথে ঈদটা এখন তো ওনারা নেই, মানে এটি একটা অত্যাবশ্যকীয় ব্যাপার ছিল এবং এটা ছোটদের জন্য ভীষণ মানে ভয়েরও ছিল যে চোখের মধ্যে, কিন্তু এটা দিতেই হবে এরকম, সেটা আসলে খুব মিস করি। আর ক্যান্সার জার্নির পরে যে নতুন জীবন শুরু হলো, সেখানে আসলে প্রতিটা দিনই আমার মধ্যে এরকম একটা অনুভূতি হয় যে বেঁচে আছি, ভালো আছি, পৃথিবীর আলো হাওয়ায় এবং মা বাবা পরিজনদের সাথে আছি, এই অনুভূতিটা খুব একটা আমাকে মানে প্রতিদিনই আমি খুব গ্রেটফুল থাকি আসলে। আচ্ছা, আর ঈদের দিনটা তো বিশেষভাবেই হয় যে আরো যেন ভালো থাকতে পারি, এবং আগামী ঈদগুলো সবসময় আমি এই ড্রিমটা দেখি যে আগামী ঈদগুলো আমার সকল পরিজনদের সাথে আরো আনন্দে, হ্যাঁ, আরো সুন্দরভাবে কাটাবো, এই আকাঙ্ক্ষাটা সবসময় থাকে। অসংখ্য ধন্যবাদ, খুব চমৎকার করে বললেন শাপলা। আমি ডক্টর অসীম কুমার সেনগুপ্ত আপনার কাছে আসি, বিশেষ করে আপনাকে বিশেষ করে ঈদের সময় সবচেয়ে বেশি সার্ভিস দিতে হয়েছে আমি যেটা মনে হয় যে রোগীর সেবার সাথে কিন্তু কখনো আসলে কম্প্রোমাইজ হয়নি, এবং ঈদের দিনগুলিতে আপনি নিশ্চয়ই সবচেয়ে বেশি রোগীদের সেবার সাথে আরো বেশি জড়িত ছিলেন। তো এই জার্নিটা, মানে এই যে সবাই ঈদ করছে, আপনি রোগীদের সেবা করছেন, এই যে কতখানি আপনাকে পরিতৃপ্তি দেয়? অবশ্যই, কারণ আমাদের লোকবলের একটা অভাব হয়, যেহেতু আমাদের এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান ধর্মের, সেক্ষেত্রে আমাদের সার্ভিসটা তখন দিতে হতো, স্পেশালি যখন আমরা আরো একটু জুনিয়র লেভেলে ছিলাম। বাট এখন আমরা যে লেভেলে কাজ করি এখানে তো স্ট্রাকচারটা ডিফারেন্ট হইতে সরকারি হাসপাতালে এই ফিলিংসটা ওদের বেশি থাকা উচিত, কারণ ওরা অনেক বেশি সার্ভিস দিতে হয়, অনেক বেশি পেশেন্ট বাল্ক থাকে। বাট ঈদের যে আনন্দ, আমরা ছোটবেলায় জানতো ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, জাস্ট এই দুইটা শব্দ দিয়ে কিন্তু আমরা ঈদটাকে মিন করতাম, এবং এটা নিয়ে কিন্তু এটা উৎসব ছিল আসলে। বাট স্যারের কথা টেনেই বলছি, তখন আসলে উত্তেজনা যেমন ছিল, উচ্ছলতাও ছিল, এখনও আছে, বাট সেটা অস্থিরতা। আমাদের মধ্যে যে অন্তরঙ্গতা ছিল পাড়া ভিত্তিক, এলাকা ভিত্তিক, সেটা আসলে কম এখন। বাট এর মধ্যে আমরা যেহেতু যুগের সাথে সাথে আমাদের চলতে হবে, আমরা ঈদের আনন্দভাবে ভাগাভাগি করি, আর পেশেন্টকে সার্ভিস দেওয়া সবসময় আনন্দের, এটা অন্য ধরনের একটা অনুভূতি। বিশেষ করে এই মানে সময়ে যেখানে আসলে সেবাটি সীমিত, সেই সময় একজন ডাক্তারকে হাতে পাওয়া মানে বা কাছে পাওয়া মানে হচ্ছে রোগীর জন্য এটি একটি ঈদের চাঁদের পাওয়ার মতোই বিষয়। একদম। আমি আসবো আপনার কাছে, তার আগে আমি আবুল হায়াত স্যার আপনার কাছে একটু ফিরে আসি। আমাদের আজকের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চেয়েছি সেটি হচ্ছে এখানে থেমো না। আমার কাছে একটি বইও রয়েছে যেখানে আসলে ক্যান্সার সার্ভাইভাল যারা রয়েছে বা ক্যান্সার লড়াকু যারা রয়েছে তাদের কিছু স্টেটমেন্ট সেখানে রয়েছে। আমি আপনার ক্যান্সার জার্নিটা সম্পর্কে জানতে চাই। বিশেষ করে অনেকে হয়তো আমরা প্রকাশ করতে চাই না, কিন্তু এই ক্যান্সার জার্নিটা অনেক সময় কিন্তু মানুষকে অনুপ্রাণিত করতে পারে, বেঁচে থাকার জন্য নতুনভাবে তাকে প্রত্যয় তৈরি করে দিতে পারে। এই বিষয়টা যদি আমাদের কিভাবে আসলে এই জিনিসটি আপনার মধ্যে ধরা পড়লো এবং কিভাবে আসলে তার পথ চলা ছিল। আসলে যতক্ষণ এই রোগটা না ধরে ততক্ষণ মানুষ রিয়েলাইজ করে না কিছু। আমারও ধরেন পরিবারের একটু রেকর্ড আছে, আমার বাবার প্রস্টেট ক্যান্সার হয়েছিল, আমার বোনের থ্রোটে ক্যান্সার হয়েছিল, আমার মায়ের লিভার ক্যান্সার হয়েছিল। এগুলো কখনো ভাবিনি, চিন্তা করি না যে কোনোদিন আমার হতে পারে। এবং সবচেয়ে বড় যেটা আমি বুঝি, অনেকেই জানে না, বুঝে না, যেমন আমি জেনেও করিনি যে পেশাবের প্রবলেম হচ্ছে, আমি জানি, কিন্তু আমি ডাক্তারের কাছে যাই না, ভয়ে যাই না, আমার কি হয়ে যাবে, দরকার কি থাক। তারপরে একটা সময় হঠাৎ মনে হলো যে না, একটু টেস্ট করি। টেস্ট করে এই যে ডাক্তার সামনে আমার বসে রয়েছে, না আপনার ট্রিটিং ফিজিশিয়ান, আমার পিএসএ যেখানে লিমিট হলো 4, আমার আসলো অ্যাবাভ 1000। মানে ওনার যখন আমি আমার ইউরোলজিস্ট ডক্টর জুলকিফুলকে আমি বললাম ফোনে, উনি বললেন আপনার 1 মিনিট দেরি না করে আমাকে চলে আসেন। গেলাম, উনি প্রথমেই বললেন যে এটা আমি ভালো লক্ষণ দেখছি না, ভালো কথা বলতে পারছি না আপনাকে, আমি একটা বায়োপসি করবো। বায়োপসি করলাম, ধরা পড়লো কার্সিনোমা মেটাসিস, কি বলে মেটাস্টেসিস ছিল। আচ্ছা, বুঝলাম যে ক্যান্সার। সেই মুহূর্তে আমি টোটালি ব্রোকেন। আমি জানি না, হয়তো সবারই হয়, আমারও হয়েছে, কিন্তু আমার পরিবার সেই মুহূর্তে যারা ছিল আমার আশেপাশে, আমার স্ত্রী, আমার কন্যা, আমার জামাই, ওরা ছিল, ওরা আমাকে বললো কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, প্রচুর ওষুধ আছে দেশে। ডাক্তাররা বললেন আমরা এই ইঞ্জেকশন দেবো, ওই ইঞ্জেকশন দেবো, আপনি নর্মাল লাইফ লিড করবেন, কোনো ভয় নেই। যাই হোক, এত সহজে তার মন মানে না, কিন্তু ডাক্তারের তরফ থেকে আমার
ফ্যামিলিকে বলা হলো যে উনি যেখানে থাকেন ওনার রুমে যেখানে বসেন পড়েন যেখানে বাথরুমে যান সব জায়গাতে প্লাস চিহ্ন এঁকে দেন, সব প্লাস চিহ্ন এঁকে দেন। উনি যেন প্লাস পজিটিভ ছাড়া উনি যেন কোনো কিছু চিন্তা করতে না পারেন। আমার নাতিদের বলা হলো, তারা সব রঙিন কাগজের প্লাস 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 করে আমার দায়িত্ব নিল তারা। আমি যখন যাই তাকাই তো কি ওই যে ডাক্তার আমাকে বলেছেন আপনি পজিটিভ যদি চিন্তা না করেন তাহলে আপনার কিন্তু চিকিৎসা করে কোনো লাভ হবে না। এইটা হলো ফার্স্ট যেটা আমাকে বুস্ট করলো যে না তাহলে কিছু একটা হবে, সম্ভাবনা আছে। হলো, ইঞ্জেকশন দিলেন, এটা দিলেন, ওটা দিলেন। আমি তো 2 বছর 3 বছর দৌড়ে বেড়ালাম। জি, এই যে দৌড়ে বেড়ালাম, এই যে মানসিক একটা শক্তিটা আসলো কোত্থেকে? প্রথমত ডাক্তার, দ্বিতীয়ত আমার স্ত্রী, তৃতীয়ত আমার ফ্যামিলি, সবাই বন্ধু বান্ধব বলে। তারে বন্ধু বান্ধব বলে কি তুমি ভালো আছো? আমি হ্যাঁ। ভালো আছো তুমি? আমরা হ্যাঁ ভালো আছি। কেন কোনো সমস্যা আছে? না মানে ওরা তখন একটু ইয়ে হয়ে যায়, মানে না দেখেন আমার অসুখ আমি ক্যারি করি, আপনি ক্যারি করেন না। আমাকে পজিটিভ বলবেন, নেগেটিভ বলবেন না। একদমই। অনেকে একটু ইয়ে হয়ে যায়। এখন আমার মেয়ে আমাকে একদিন বললো, আব্বু ইউ শুড অ্যানাউন্স ইট টু দ্য পাবলিক। তুমি যে ভালো আছো, তুমি যে দৌড়ে বেড়াচ্ছ, তুমি যে কাজ করছো, অ্যাট দ্য সেম টাইম তুমি ফাইট করছো, ইউ আর এ ফাইটার। জি, তুমি এটা অ্যানাউন্স করো। আমি সেই কথাটি শুরুতে বলছিলাম যে তুমি ফাইটার, এটা তুমি অ্যানাউন্স করবে পাবলিকলি। এটা বিপাশা আমার মেয়ে, সে আমাকে কম্পেল করলো যে ইউ মাস্ট ডু ইট। কারণ তোমার মতো একটা লোক সোসাইটিতে যার আলাদা ভ্যালু আছে, তার মুখ থেকে যখন পাবলিকরা শুনবে, যারা অন্যান্য রোগী যারা আছে তারা শুনবে, তারা ইন্সপায়ার্ড হবে। তো আমি একটা অনুষ্ঠান, সেখানে আমার ডাক্তার অসীমও গিয়েছিলেন, ওনাকেও আমি ইন্ট্রোডিউস করেছি সেই অনুষ্ঠানে। জি, যে আমি বলেছি পুরো ঘটনাটা, আমি যুদ্ধ করছি, আমার জন্য দোয়া করবেন, আই এম এ ফাইটার, আই এম ওয়ার্কিং। উনি বোধহয় আমাকে দুটো কথাই বলেছেন, বি পজিটিভ অ্যান্ড অ্যাক্টিভ, এবং আমি কাজ করে যাচ্ছি। এবং এখন আমার মনে হয় যে ইটস টাইম যে উই শুডন্ট হাইড করার কিছু নাই, লজ্জা পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। ভয় পেলেই তো আমি শেষ। সেটি সো প্রত্যেকটা ক্যান্সার পেশেন্টকে মনে করতে হবে যে এখন দুনিয়া পাল্টে গেছে। আমার বাবার চিকিৎসা করতে পারিনি, ওনাকে রেডিওথেরাপি ছাড়া আর কিছুই দেওয়া হয়নি। অনলি রেডিওথেরাপি দিতে দিতে পুড়িয়ে ফেলেছে ওটা, আমার মনে আছে এখনো। অ্যান্ড হি ডাইড খুব কুইকলি। এখন তো সেই যুগ নাই। কারণ একটা যদি ওনারা বলেন চ্যালেঞ্জ করা একটা রোগের সাথে, একটা চ্যালেঞ্জ ফেল যদি করে, সেকেন্ডটা আছে, সেকেন্ডটা ফেল করলে থার্ডটা আছে। এখন অনেকগুলো অল্টারনেটিভ আছে, এগুলো তো কেউ জানতো না, এখন আমরা জানি। এখন গুগল আছে, আমরা গুগল পড়লে বুঝতে পারি যে কেন এই চিকিৎসা, এটা কেন দিচ্ছে আমাকে ডাক্তার, এই ট্যাবলেট কেন দিচ্ছে, এই ইনজেকশন কেন দিচ্ছে। এখন অনেক সচেতন হওয়ার আমাকে অপারেট করতে হবে একদম, এবং এই বিশ্বাসটি রাখতে হবে। আমাকে কেমো দিয়েছেন, আমি কেমো নিয়েছি। প্রতিটা কেমোর আগে প্রথম তো আমি খুব নার্ভাস হয়ে গেছিলাম। ওই ডাক্তার তো আমার সাথে ঠাট্টা মস্করা, আপু হাই হ্যাঁ এই সাড়ে এই আপু মানে গিল্লে ডরেন গিল্লে, মানে আমাদের একটু সম্পর্কটা এখন এরকম হয়ে গেছে, আমরা বন্ধু হয়ে গেছি। এটা একটা বিশাল ব্যাপার। এই যে ডাক্তারের যে ভূমিকাটা, ডাক্তার যদি রোগীর বন্ধু না হয় তাহলে কিন্তু রোগী কোনোদিন সাহস পাবে, সেই আস্থাটি আসলে খুঁজে পায় না। এটি সত্যি। আই মাস্ট স্যালুট দিস ডক্টর অসীম কুমার, যে উনি আমার অনেক ছোট বয়সে, বাট হি হ্যাজ বিকাম মাই ফ্রেন্ড। আমার পারিবারিক বন্ধু হয়ে গেছে। আমি যখন তখন ফোন করি, আর উনি যদি ব্যস্ত থাকে উনি আমাকে পরে কল ব্যাক করে। এটা কটা ডাক্তার করে আমি জানি না। এই রিলেশনটা আমাকে বাঁচিয়ে রেখেছে। সেটি মানে এটা একটি সাহস এবং একটি বড় ধরনের একটি এই যে গত হিসেবে ঈদের দিন আমি ফোন করেছি, ওনাকে ডিস্টার্ব করেছি। কেন ফোন করেছি? কিছু না, এমনি ফোন করলাম, ঈদ মোবারক। তো এই যে জিনিসগুলো মানে সোশ্যালি যদি সবাই অ্যাকসেপ্ট করে নেয়, সোশ্যালি যদি সবাই আমাকে বুস্ট আপ করার চেষ্টা করে, তাহলে আমি ভালো থাকবো। একদমই খুবই গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন, যে যে নেগেটিভ যে কথাগুলো বা প্রচারণাগুলো রয়েছে, সেটি থেকে আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাকে দেখলে বলা উচিত আপনি ভালো হয়েছেন, অনেক ভালো আছেন, এই কথাটা বলা উচিত সবাই। তা না, আপনি ভালো আছেন সত্যি। আমি অসংখ্য ধন্যবাদ স্যার। আমি ফিরে আসবো আপনার কাছে। জাহানি গুলশান শাপলা, আপনার কাছে একটু আসি। আপনি ভীষণ একটি হাসি খুশি মানুষ, সবসময় প্রাণ নিয়ে বাঁচেন, এবং সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন
এটির একজন আমি বলবো সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন। হঠাৎ করে অর্গানাইজেশনটা গঠন করার কথা চিন্তা করলেন কেন? আপনার নিজের একজন ক্যান্সার একটি সার্ভাইভালের হিস্ট্রি রয়েছে, সেটা যদি আমাদের সাথে সংক্ষেপে একটু শেয়ার করেন। ধন্যবাদ। হ্যাঁ, আমরা তো আসলে আমি এবং আমার মতো আরও বেশ কজন সার্ভাইভার, আমার যখন ক্যান্সার জার্নিটা শুরু হলো তখন আসলে আমরা নিজেদের মধ্যে মানে নিজেরা খুঁজে পেলাম পরস্পরকে। কারণ আমি খুঁজতাম, আমি ছিলাম ওভারিয়ান ক্যান্সার আমার ছিল, তো আমি ওভারিয়ান ক্যান্সার সার্ভাইভার খুঁজতাম। তো খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেলাম এবং আমি জানলাম তখন যে অন্যরাও খুঁজছেন। হ্যাঁ, তো আমরা আসলে পরস্পরকে মানে খুঁজে পাওয়াতে আমাদের মনে হলো যে আমাদের অনেক কথা ছিল যেগুলো আসলে চিকিৎসা বিজ্ঞান বা আমাদের চিকিৎসক ওনাদের সাথে বলার চেয়ে বরং আমরা আমাদের মধ্যে বললে অনেক কিছুর দ্রুত সলিউশন পেয়ে যাচ্ছি। এই করতে করতে গিয়ে আমাদের কাছে একটা সময় অনুভূতি হলো, স্যার যেমনটি বললেন যে আমরা তো একটা গ্রুপের মধ্যে কথা বলি, তাহলে আমরা একটু সমাজে তো আরও অনেকেই সাফার করছে, নিশ্চয়ই অন্যদেরও বলবার জায়গা দরকার। তখন আমরা একটা প্রোগ্রাম করলাম, আমরা দেখা করলাম এবং সবাই সার্ভাইভারদের ইনভাইট করলাম। তো সেই অনুষ্ঠানটা আসলে 2023-এ আমরা করি, নিজেদের এক ধরনের গেট টুগেদার বলা যায়, নিজেদের কথা শেয়ার করার জন্য। সেটা গিয়ে দাঁড়ালো আমরা 1 ঘন্টার আয়োজন করেছিলাম, সেটা 4.5 ঘন্টা, তখনও কথা ফুরোচ্ছে না। এবং আমরা দেখলাম চাঁদপুর, চট্টগ্রাম, নোয়াখালী এরকম জায়গা থেকে সার্ভাইভাররা এসেছেন। শুধুমাত্র আমরা ফেসবুকে কিছু প্রচার করেছিলাম এবং এরপরেই সবাই বললেন যে আমাদের কথা তো কেউ শুনতে চায় না, আসেন আমরা কথা বলি। এই যে অনুভূতিটা যে আমাদের কথা বলার একটা জায়গা দরকার, আমাদের আমরা পরস্পরের সাপোর্ট হতে পারি, সেখান থেকে আসলে সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের যাত্রাটা শুরু। এবং আপনি নিজেও একজন বললেন ক্যান্সার আক্রান্ত ছিলেন এবং অনেকটাই আসলে রিকভারি করেছেন, আমি বিশ্বাস করি। হ্যাঁ, আমি অনেকটাই ভালো আছি এবং সত্যি বলতে যে এই ফোরামটা সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন কিন্তু আমার জন্য একটা ভালো থাকার জায়গা। হ্যাঁ, এটা আমাকে বলতেই হবে, কারণ একা একা লড়াইটা করা ভীষণ কঠিন। স্যার যে কথাটা বলছিলেন, আসলে পরিবার লাগে, সমাজ লাগে এবং সমমনাদের লাগে। তো এই জায়গাতে আমি যখন দেখি যে আমার চেয়েও কষ্টে আছেন কেউ, তখন কিন্তু আমি আরও বেশি গ্রেটফুল থাকি যে আমি তো ভালো আছি এবং আরও দায়িত্ব বোধ করি যে অন্যরাও যেন খানিকটা ভালো থাকেন। আমাদের মূল জায়গাটা হচ্ছে যে আমরা একটা ভরসার জায়গা হতে চাই। বিশেষ করে আপনারা জানবেন যে নারী যারা ক্যান্সারে আক্রান্ত হন বা ফিমেল অর্গানে যখন ক্যান্সার হয়, সেটার কিন্তু ইম্প্যাক্ট ফ্যামিলি, রিলেশনশিপ, কালচারাল জায়গায় হিউজ। হ্যাঁ, সেটা ঠিক মেডিকেল টার্মিনোলজিতে আপনি এক্সপ্লেন করতে পারবেন না। অ্যাজ এ ক্যান্সার সার্ভাইভার এবং একজন নারী হিসেবে আমরা আসলে সেই জায়গাটা তৈরি করতে চেয়েছি এবং মনে হয় খানিকটা পেরেছি। প্রায় ধরেন প্রতিদিনই আমরা 1-2 করে ফোন পাই এবং বেশিরভাগরাই নারীরা ফোন করেন যে তার খুব একটি মানে কষ্টের কথা যেটা কাউকে বলতে পারছেন না। হ্যাঁ, হয়তো উনি ক্যান্সার আক্রান্ত কিন্তু কাউকে বলতে পারছেন না। কেন? কারণ ওনার 2 মেয়ে আছে, যদি ওদের বিয়ে না হয়, মানে স্যার যে কথাটা বললেন আমি একই সাথে এই কথাটাও বলবো যে আসলে অনেক ভুল ধারণা রয়েছে, হ্যাঁ, অনেক মিথ রয়েছে। সেই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের এখন বেরিয়ে আসাটা ভীষণই প্রয়োজন একেবারে। এবং আমার মনে হয় যে এটি একটি দারুণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে যে এই ভুলগুলো থেকে বেরিয়ে আসার জন্য সচেতনতা তৈরি করার ক্ষেত্রে, কথা বলার একটি জায়গা তৈরি করার ক্ষেত্রে। ফিরে আসবো আপনার কাছে, তার আগে আমি ডাক্তার অসীম কুমার সেনগুপ্ত আপনার কাছে আসি। সারাক্ষণ তো ক্যান্সার রোগীদের নিয়েই আপনার কাজ এবং প্রতিদিনের এই জার্নি আসলে আপনাকে কতখানি বিচলিত করে? এবং আপনার সামনে আপনার ট্রিটিং একজন পেশেন্ট রয়েছেন যিনি একটু আগে বললেন যে আপনি বন্ধুর মতো তাকে সহায়তা, সাহস দিয়েছেন, তাকে নানান রকমভাবে উৎসাহিত করেছেন। এই মানসিক সাপোর্টটি একজন ডাক্তারের কাছ থেকে প্রাপ্যতা কতখানি ক্যান্সার রোগীর জন্য সহায়ক হতে পারে? অবশ্যই, আমরা যেটা কাউন্সেলিং বলি, একদম সোজা কথা, কাউন্সেলিং এর একটা চিকিৎসার কিন্তু 50% কভার করে আমার হিসাবে। কাউন্সেলিং বলতে আমরা প্রথমে জিনিসটাকে অ্যাকসেপ্ট করানো, পেশেন্ট এবং তার সাথে যারা কেয়ার গিভার থাকবে, পেশেন্টের আত্মীয়স্বজন যারা থাকবে, তাদেরকে রোগটা প্রথমে অ্যাকসেপ্টেন্সিতে আনতে হবে যে রোগ হলো, এই ধরনের চিকিৎসা আছে, এটা ভালো থাকার সুযোগ আছে, ট্রিটমেন্ট আছে। অনেক এখন মানে যুগের সাথে সাথে অনেক চিকিৎসা কিন্তু আমাদের দেশেও চলে আসছে। অ্যাকসেপ্টেন্সি এবং দেন হচ্ছে প্রিপেয়ার করা যে আপনার জার্নিটি এরকম হতে পারে, আপনার ট্রিটমেন্ট এই হতে পারে এবং এই সাইড এফেক্ট হতে পারে, বাট ইট ইজ ম্যানেজেবল। এই অ্যাসুরেন্সটা যখন আমরা একটা পেশেন্টকে দিতে পারি, অবশ্যই পেশেন্ট তখন কিন্তু নিজেই
পজিটিভ দিকে যে প্লাস চিহ্ন, আপনি যে কথাটা বলছিলেন এটা দারুণ একটি বিষয় যে বাসা সব জায়গায় প্লাস চিহ্ন লাগিয়ে দেয়, দেখা মাত্রই মনে হবে যে একটা পজিটিভ বিষয়ের মধ্যে আছে। এবং উনি অবশ্যই আমাকে সাক্ষী দেবেন, আমি সবসময় বলি যে ক্যান্সার চিকিৎসাটাকে জীবনের একটা অংশ হিসাবে নিতে হবে। আমার রেগুলার যে অ্যাক্টিভিটিস, যেমন উনি যে লাইনে আছেন বা উনি যে লাইনে আছেন, ওগুলি বন্ধ করা যাবে না। এর মাঝখানে আমার চিকিৎসা নিতে হলে মাঝে মাঝে আমি চিকিৎসাটা নেব। তো কোয়ালিটি অফ লাইফ অবশ্যই মেনটেন করার চেষ্টা করতে হবে, এবং যদি মেনে নেওয়া থাকে যে আমার এই সমস্যা হতে পারে এবং আগে জানা থাকে, তাহলে কিন্তু এটা ম্যানেজ করা অনেক ইজি, অনেকটাই। এটা অবশ্যই আমাকে বিচলিত করে না। এই যে বন্ধুর কথা বললে, একটা বন্ধু পাওয়া তো অনেক ভাগ্যের ব্যাপার, স্পেশালি এই ধরনের বন্ধু। তো সেক্ষেত্রে আমরা বন্ধুত্ব তো চাই, যেটার অভাব এখন সমাজে। তো যদি বন্ধু তৈরি করতে পারি আমরা চিকিৎসার মাধ্যমে, সেবার মাধ্যমে, এটা তো আমি অবশ্যই বিচলিত না। এবং আরও একটা যেটা প্ল্যাটফর্মের কথা বললো, বাংলাদেশে কিন্তু এখন অনেক প্ল্যাটফর্ম হয়ে গেছে, যেমন ব্রেস্ট রিলেটেড বা ওভার রিলেটেড, ইভেন পোস্টার, ওদের কিন্তু সার্ভাইভারদের একটা গ্রুপ হয়, ওরা নিজেরা কথা বলে, ওরা অনেক কিছু শেয়ার করে, মাঝে মাঝে আমাদের চোখে পড়ে, ভালো ভালো কথাও থাকে। এবং সবসময় নেগেটিভিটিটাকে অ্যাভয়েড করা, কিছু জিনিস ইগনোর করতে হবে, তাহলে কিন্তু আমরা ভালো থাকবো অবশ্যই। সবাই কষ্টে থাকে কোনো না কোনোভাবে, কেউ ক্যান্সার নিয়ে কষ্টে থাকছে, কেউ অন্য বিষয় নিয়ে কষ্টে থাকছে, এগুলোকে আসলে ওভারকাম করা যায় শুধুমাত্র মানসিক জোরে। এবং আমি আরেকটা জিনিস সবসময় করার চেষ্টা করি, পেশেন্টকে দিয়ে, যে সার্ভাইভার যে ভালো আছে তাকে দিয়ে আরেকটা পেশেন্টকে কাউন্সেলিং করা, এটা আমি প্র্যাকটিস করি। আপনাকে অনেক সময় দীর্ঘ সময় কাটিয়েছি শুধু টিভি স্ক্রিনে দেখে, যে আমরা অপেক্ষা করতাম যে, এবং আমরা বলি যে অনেক সময় যে একটি চরিত্র যে মানুষকে কতখানি প্রভাবিত করতে পারে সেটি আপনাকে দেখে আমরা বুঝি, এবং আসলে না দেখলে বোঝা সম্ভব না। আজকের ঈদের এই বিশেষ আয়োজনে আপনার এই সাংস্কৃতিক পরিমণ্ডলের কিছু শুনতে চাই, আপনি যেটা করতে চান। সাংস্কৃতিক পরিমণ্ডল তো বিশাল পরিমণ্ডল আর কি, তো তার একটু সামান্য অংশ আমি ওন করি, যেটা আমি বলি যে অভিনয় আমার মূল কাজ। তার সাথে সাথে নির্দেশনাও শুরু করেছি, ডিরেকশনও দিয়েছি, সেটাও 30-40 বছর হয়ে গেল। একটু লেখালেখি করি, বইপত্র বেরিয়েছে, আমি আবার নতুন বই বেরোলেই ডাক্তারকে দিয়ে দিই সবার আগে, পড়েন একটু। তো এই সব মিলেই আছে। তো তার মধ্যে ধরেন কিছু জোকস নিয়ে আমি একটু পড়াশোনা করি আর কি, মজা লাগে। যেমন এই যে রোগীকে ডাক্তার এসে বলছে আপনি রেডি হন, আপনাকে দেবো, অ্যানেস্থেশিয়া দিব। তো বলে কি অ্যানেস্থেশিয়া দিবেন? বলে লোকাল অ্যানেস্থেশিয়া। না প্লিজ আমাকে ফরেন অ্যানেস্থেশিয়া দেন প্লিজ, লোকাল দিবেন না। এইগুলো ছোট ছোট কিছু জিনিস আছে যেগুলো বৃদ্ধদের, আপনি বৃদ্ধ হয়েছেন কি হননি, এটা নিয়ে অনেক কনফিউশন থাকে, আমি কি বুড়ো হয়েছি, আমাকে বুড়ো দেখাচ্ছে, তো এরকম নানান ইয়ে থাকে। তো সেখানে কিছু ব্যাপার আছে, বুড়ো আপনি হয়েছেন কিনা তার কতগুলো স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হলো যে আপনি মানুষের নাম ভুলে যাবেন, চেনা মানুষের নাম ভুলে যাবেন। সেকেন্ড স্টেপ হচ্ছে যে চেনা মানুষের চেহারা ভুলে যাবেন। থার্ড স্টেপ হচ্ছে আপনি প্যান্টের চেন লাগাতে ভুলে যাবেন। আর ফোর্থ স্টেজ হচ্ছে যে প্যান্টের চেন সময় মতো চেন খুলতে ভুলে যাবেন। তো এইগুলো হলো কতগুলো মজা। তখন বলছে যে আসলে আপনি বুড়ো হয়েছেন এটা বুঝবেন কখন? বুঝবেন তখনই যখন আপনাকে দেখে বলবে ও স্যার ইউ লুক ভেরি ইয়াং, তখনই বুঝবেন যে আপনি গেছেন, আপনি শেষ। আর বোধহয় সব বড়। আমরা 2-4 লাইন একটু গুনগুন করে একটু গান বা কিছু। আচ্ছা গান না, রবীন্দ্রনাথের একটা সংলাপ বলি আপনাকে। রবীন্দ্রনাথ তো খুব প্রিয় আমাদের, তো একটা উনি আবার রসিকও, প্রচণ্ড রসিক, আপনারা জানেন। তো উনি বলছেন একটা সংলাপ যে বিধাতার আশীর্বাদে জন্মালুম পুরুষ মানুষ হয়ে, জানি না কার অভিশাপে বিয়ে করতে গেল মেয়ে মানুষকে, এ কি কম সাহসের কথা? এটা রবীন্দ্রনাথই বলতে পারে আর কি, সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আর এই নাটক ডিরেকশন দিতে গিয়ে, লিখতে গিয়ে, আমার এক নাটকে সমুদ্র বিলাস মনে হলো আচ্ছা একটা গান এখানে একটা দরকার। তাই কাউকে বললাম, অনেকে এ টাকা চায়, ও টাকা চায়, সে টাকা চায়, আমাদের বাজেট কম, তো নিজেই লিখে হলো ওটা গান। সেই গানটা গাওয়াইলাম হাদি ভাইকে দিয়ে, আব্দুল হাদি, ওরা চমৎকার গেয়েছেন। তো ওইটার দুটো লাইন আমি চেষ্টা করে দেখি, মানে সমুদ্র নিয়ে আর কি। আমি কদিন আগে সমুদ্র পাড়াতে ঘুরে এসেছি, সমুদ্রের সামনে দাঁড়ালে তো নিজেকে খুব ক্ষুদ্র মনে হয়, মানে একটা চমৎকার একটা ব্যাপার আর কি। তো ওইরকম গানটা এরকম সুর খুব বাজে হবে কিন্তু না, আমরা শুনি, হাসাহাসি চলবে না আর কি। এটা হলো এরকম, সমুদ্র চির নতুন অথচ কত পুরাতন তুমি, ছুঁয়ে যাও কত দেশ
কত ভূমি মরুভূমি সমুদ্র চির নতুন অথচ কত পুরাতন তুমি। হাদি ভাইয়ের গলায় এই গানটা, কিন্তু গানের কথাগুলো কিন্তু ভীষণ গভীর, সত্যি তো ওই মুহূর্তে আমার মাথায় যা এসছে আমি লিখে দিয়েছি। এরপরে আরো স্ট্যান্জা আছে, এখন মনে নেই আমার, কিন্তু গান খুব পছন্দ করি আমি। আমি গান যারা গায় তাদেরকে ভীষণ হিংসা করি যে এত ভালো একটা জিনিস তারা কি করে পারে, রপ্ত করলো, কেন পারে, আমি পারি না। ছায়ানোটার দরজা পর্যন্ত গেছি ভর্তি হওয়ার জন্য, ফিরে এসেছি। যাই হোক, আপনাকে দেখে বা আপনার অভিনয় দেখে আমরা তো আসলে বিভিন্ন সময় দেখেছি যে হঠাৎ করে মাথা গরম হয়ে গেলে মাথায় পানি ঢালছে আপনার। ব্যক্তি জীবনে কিন্তু বাসায় কি এরকম হয় কি না? এই বললাম তো, ব্যক্তি জীবনে এই ঘটনাটি ঘটে না, হয়ে যায় হঠাৎ কোনো সময় হয়তো আমি একেবারে হারিয়ে ফেলি সেকেন্ডের জন্য, তারপরে ভাই সরি মাফ করে দাও ভাই, যেখানে সেটাই। যাক, ভীষণ অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার কণ্ঠে গানও আসলে আমাদের শোনা হলো আর কি এই সুযোগে। আমি জাহানি গুলশান, আপনার কাছে একটু আসি যে আমাদেরকে কে শোনাবেন আজকে, কিছু শুনতে চাই। খুব কঠিন আসলে স্যারের মতো একজন মানুষের পাশে থেকে কিছু বলাটা, মানে আমরা তো আসলেই মানে যাকে বলে বাথরুম সিঙ্গার, ফলে এরকম একটা জায়গায় খুব কঠিন একটা কাজ। আশা করি সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। ঈদ বলেই সাহস করা। আচ্ছা, স্যার তো রবীন্দ্রনাথের কথা বললেন। রবীন্দ্রনাথ যেমন আমাদের জীবনের অংশ, নজরুলও সেরকম। তো তাদেরকে ঘিরেই তো আসলে আমাদের বেঁচে থাকা। আমি নজরুলের একটা ছোট্ট, যেটা খুব ছোটবেলায় শেখা কিন্তু ভালো লাগে আর কি, যখনই মনে হয় যে মনটা একটু খারাপ, একটু শুনি, ট্রাই করি। জি জি প্লিজ। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। আসলেই ঝর্ণার মতো আপনি চঞ্চল এবং উদ্দাম, এটি সারা জীবনের জন্য থাকুক, এবং ক্যান্সার মানে বলছি ক্যান্সারের সাথে লড়ে সেই উদ্যমটি যাতে কখনো দমিত না হয়, সেই প্রত্যাশাই করি। আমি এবার কিন্তু ডক্টর অসীম আপনাকে কিন্তু ছাড়ছি না এবং আমি জানি এরপরে তো আসলে আমার পারফরমেন্স, আমার ব্লাড প্রেশার মেপে দেওয়া উচিত, আমার মনে হয় সেটা আমি করে দিব, অসুবিধা নেই, কিন্তু আপনি আমাদের শোনান। আমি জানি যে আপনার বোধহয় নেটিভ মানে চিটাগাংয়ের স্থানীয় আপনি, কাজে চিটাগাংয়ের ভাষায় যদি কিছু একটু শুনতে চাই, আমরা যে শুধু মেজবান খেয়ে অভ্যস্ত, কিন্তু আমরা গানও শুনতে চাই চিটাগাংয়ের ভাষায়, চেষ্টা করতে পারি একটু। এখনকার যে ট্রেন্ড, যে গানটা খুব পরিচিত সবার কাছেই, বাট ক্ষমা, প্রথমে ক্ষমা আর কি। মধু হই হই আরে বিষ খাওয়াইলা, মধু হই হই আরে বিষ খাওয়াইলা, হন হারনে ভালোবাসার দাম নদিলা, ও তুই হন দুষ্কান ফাই ভালোবাসার দাম নদিলা। মধু হই হই আর বিষ খাওয়াইলা, মধু হই হই আর বিষ খাওয়াইলা, হন হারনে ভালোবাসার দাম নদিলা। এমনটি হয়েছে নাকি? আপনার রোগী সবচেয়ে খুশি হয়েছে? অসাধারণ অসাধারণ অসাধারণ। আমি তো ওনার সাথে চট্টগ্রামের ভাষায় কথাবার্তা বলি আর কি, মাঝে মধ্যে। আপনি চিটাগাংয়ে কিন্তু দীর্ঘ সময় কাটিয়েছেন জীবনে। আমার জ্ঞান হয়েছে চট্টগ্রামের আলো বাতাসে, সুতরাং ওরা ফোয়া হঠাৎ কথা কেন ভালো আছে না, গম আছে, মানে এইগুলো মানে ছোটবেলা থেকে অভ্যস্ত আর কি। আর বিশেষ করে এটা মিলে যাওয়াতে আমাদের আরো বেশি ফ্রেন্ডশিপ, আরো বেশি সহজ হয়েছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর অসীম। আমরা যে রাধে সে চুলো বাঁধে, যে চিকিৎসা করে সে গানও গায়, সেটি আপনি আরেকবার প্রমাণ করে ছাড়লেন আর কি, এবং খুবই চমৎকার হয়েছে বলতে বাধ্য হলাম আর কি। আমরা আবার একটু আমাদের আলোচনায় চলে আসি, বিশেষ করে আবুল হায়াত, আপনার কাছে একটু আমি জানতে চাই যে একজন অভিনয় শিল্পী হিসেবে আপনার একটি প্রভাব রয়েছে বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরের অনেকের কাছে, একটা গ্রহণযোগ্যতা রয়েছে। অভিনয় শিল্পী হিসেবে ক্যান্সার সচেতনতায় আসলে আপনার এই ভূমিকাটি যেটি আসলে আপনি প্রকাশ করেছেন, সেটি আসলে কতখানি গুরুত্ব হতে পারে বা কতখানি ভূমিকা রাখতে পারে, মানে আবার আমাদের এই পর্যায়ে যারা রয়েছেন, যারা বিভিন্ন জায়গায়, তাদের কতখানি এগিয়ে আসা উচিত সেখানে?
না, এটা তো আমি প্রথমে বললাম যে আমি ব্যক্তিগতভাবে চাইনি এটা পাবলিকলি বলতে, জি কিন্তু আমার মেয়ে যখন আমাকে বারবার বোঝালো, বাবা এটা তোমার বলা উচিত, কারণ তোমার একটা অবস্থান সমাজে এমন একটা অবস্থানে আছো, তুমি যে কথাটা বলবে সেটা একটা ভ্যালু শুনবে। তখন আমি ফাইনালি ডিসিশন নিলাম যে আমি এটা বলবো। তো বলার পরে আমি দেখেছি মানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জনের সাথে যখন ইন্টারাকশন হয়েছে আমার, অনেকে ওই যে বললাম না যে অনেক, হ্যাঁ আপনি কেমন আছেন অনেক, কিন্তু অনেকেই আবার বলেছে না এটা আপনি হায়াত ভাই এটা বলে খুব ভালো করেছেন, কারণ আমাদের জানা ছিল না, আমাদের জানা দরকার। আপনার হয়েছে কি বলেন তো, আসলে কিভাবে এটা হলো, তাহলে আমরা কি করব, আমাদেরটা তাহলে এখন থেকে সাবধান হওয়া উচিত, তাই না? মানে তারা তখন একটু সাবধান হয়ে গেছে, যারা 40-50 বছর বয়স যাদের, পরীক্ষা হয়তো পিএসএ কি জিনিস এটাই তো অনেকে জানেই না, জানার কথাও না, যে এটা একটা টেস্ট যেটা একটা টোকা মারলে পাওয়া যায়, এটা সম্পর্কে কারণ অনেকের ধারণা থাকার কথাও না আসলে, তাই না? আমার কিন্তু অপারেশন হয়েছিল সেই 2007-এ একবার, তখন পিএসএ টেস্ট করেছিলাম, তারপরে তো আর আমি করি নাই। এটা তো আমার নেগলিজেন্সি, আর তো কারণে আমি তো কাউকে দোষ দিই না। তো এই কথাগুলোই আমি বলি তাদেরকে, এবং অনেকেই রাস্তাঘাটে হয়তো আমি চিনি না, ভাই আপনার ওটা দেখলাম খুব খারাপ লাগলো, আপনি কেমন আছেন? আমি বলি ভাই ভালো আছে। আপনি কি টেস্ট করেন? আমি জিজ্ঞেস করি যে এরকম আপনার তো মনে হয় 40 পেরিয়েছে। বলে ভাই কি টেস্ট এটা তো জানি না। বলে আপনার ডাক্তারের সাথে আলাপ করে কথা বলি। তো এগুলো আমি কিন্তু এখন করি, এগুলো অনেকে জিজ্ঞেস করে আমাকে এই জিনিসটা। তো আমি মনে করি যে এটা তো সামান্য হলেও তো কিছু কাজ করছে, অন্তপক্ষে 10 জন যদি আসলে যায় সেটিও তো একটি বড় কাজ। অর্জন তো সেটাই অর্জন আমি মনে করি, যে ওনাদের যে প্ল্যাটফর্ম আছে, ওনারা একটা অনুষ্ঠান করছেন, সেখানে আমি যদি এই কথাগুলো বলি, সেখানে অনেক দর্শক থাকবেন, তারাও বুঝবেন যে হ্যাঁ একটা জিনিস আছে, আমাদের পুরুষ মানুষ যারা, তাদের এই জিনিসটা খুব প্রয়োজন জানা। এবং আমি জানি না, ডাক্তার হয়তো বলবেন যে অনেকেই বলেন যে যারা মৃত হয়ে গেছেন আমাদের অনেক আগে, তাদের লাশ যদি পরীক্ষা করা হয় 95% দেখা যাবে প্রস্টেট ক্যান্সার আছে, যেগুলো ডিটেক্টেড হয়নি, সেটি এমন একটা রোগ। আর প্রথমেই বলে দিয়েছে প্রস্টেট। আমি যখন হসপিটালে গেলাম, দেশের বাইরে এক হসপিটালে গিয়েছিলাম একটা টেস্ট করার জন্য, স্ক্যান করার জন্য। আপনার কী হয়েছে? এই আমার ভাই প্রস্টেট ক্যান্সার। ভালো যাবে, চিন্তা করেন না। মানে জাস্ট এইভাবে আমাকে বললো, ভালো হয়ে যাবে, কিছু না। এই যে ভালো হয়ে যাবে এইটা সম্পর্কে ক্যান্সার, ওই বাপরে, এই কথা থেকে আমাদের মুক্তিটা আনবে যদি আমরা ডিটেল জিনিসটা আলাপ করি মানুষের সাথে, এবং আসলে যদি সচেতনতা তৈরি হয় এবং আর্লি ডিটেকশন বা ওইটা বললেন যে ওই যে আমি যদি বলি সেটা একটা ভ্যালু আছে, আমি মনে করি যে একটা যে অবস্থানে যতটুকু অবস্থান হোক না কেন, আমার একটা অবস্থান আছে সমাজে, অবশ্যই। এই বয়স থেকে বুড়ো বয়স পর্যন্ত আমার একটা ফ্যান গ্রুপ আছে বিশাল, আমি জানি। তারা কনসার্ন, ফেসবুকে প্রচুর লিখেছে আমাকে, তারা জানতে চেয়েছে আমার সম্পর্কে ওই অনুষ্ঠানটার পরে বিশেষ করে। তো আমার মুখ থেকে যদি দুটো কথা আমি লিখি বা বলি, আমার বই বেরিয়েছে, সেই বইতেও আমি লিখেছি আমার এই অসুখ সম্পর্কে, নিশ্চয়ই কাজ করবে। অবশ্যই অবশ্যই আমি আসলে এই জায়গাটি আসলে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছি, এবং যারা আসলে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে রয়েছেন তারা যদি সবাইকে একটু সচেতন করেন, তাহলে সচেতনতার মাত্রাটি অনেক গুণে বৃদ্ধি পাবে বলে বিশ্বাস করি। আমি শাপলা আপনার কাছে একটু ফিরে আসি, সেটি হচ্ছে যে লাইফ ইজ বিউটিফুল। আমরা বলি যে প্রতিটি সূর্যকিরণ আমাদেরকে আলোকিত করে, প্রতিটি সকাল দেখার জন্য আমরা অপেক্ষা করি। ক্যান্সার হওয়ার আগে এবং পরে জীবনের এই উপলব্ধির কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করছেন কিনা, এবং সোশ্যাল ইম্প্যাক্ট বা সামাজিকভাবে আসলে কতখানি নিগৃহীত হয়েছেন? প্রথমত হচ্ছে যে আপনি যখন কোনো একটা বিপর্যয়ের মধ্য দিয়ে না যাবেন, মানে এটা আসলে ক্যান্সার বলে নয়, সব সময় ধরেন যখন করোনা কাল ছিল, তখন আমরা যারা করোনা আক্রান্ত হইনি তাদের কিন্তু বোঝাটা একটু কঠিন ছিল, কিন্তু আমরা খুব টেনশনে ছিলাম যে হতে পারি, ঝুঁকিটা আমরা ফিল করেছি। তো যে কোনো বিপর্যয়ের মধ্যে পড়লেই আসলে মানুষ জীবনকে, মানে জীবনের তাৎপর্যকে, হ্যাঁ, জীবনকে অনেক বেশি ভালোবাসতে শেখে। আমার বেলাতেও মানে এর ব্যতিক্রম হয়নি। আগে তো জীবন প্রকৃতির প্রদত্ত একটি জীবন এরকমই ছিল, পরিবারের একজন এভাবেই ছিলাম, কিন্তু এখন আসলে জীবন আমার কাছে অনেক বড়। মানে সেটা শুধু আমার জীবন নয়, আমি বুঝি আমার পরিবার এবং আমার মতোই যে স্যার কথাটা বললেন, স্যারের মতো আরও অনেক মানুষরা আছেন, সার্ভাইভাররা আছেন,
আসলে তাদের সবারই ওই অনুভূতিটা হয় যে জীবনটা অনেক বড়, হ্যাঁ, মানে সেটা শুধু বায়োলজিক্যালি বেঁচে থাকাই জীবন নয়, সিগনিফিকেন্টলি বেঁচে থাকা জীবন। সেজন্য আসলে আমরা যে চেষ্টাটা করতে চাই, এবং আমি মনে করি যে এটা একটা দায়ও আমার জন্য, আমি ভালো আছি এবং এটা তো সত্যি যে আমি সমাজের খানিকটা সুবিধা পাওয়া গোষ্ঠীর একজন নারী হিসেবে আমি চিকিৎসাটা ভালোভাবে নিতে পেরেছি। কিন্তু দেশেই হাজার হাজার মানুষ আছেন যিনি মহাখালী ক্যান্সার হাসপাতাল অবধি আসতে পারেন না। তাহলে আমার দায় হচ্ছে তারা যেন রাষ্ট্রের নাগরিক হিসেবে সুষ্ঠু চিকিৎসাটা পান। সেটার জন্য আমাদের পক্ষ থেকে আমরা খুব ছোট একটা সার্ভাইভার গ্রুপ, কিন্তু যেটুকুন তার পাশে থাকা যায় আমরা সেটুকুন থাকতে চাই। এবং এটা করতে গিয়ে আমরা মনে করি যে আসলে সবাইকে নিয়ে বেঁচে থাকাই তো জীবন, এবং সবাইকে নিয়ে যখন আমরা ভালো থাকি তখনই জীবন আসলে বেশি সুন্দর পরিপূর্ণ হয়। অসংখ্য ধন্যবাদ জাহানি গুলশান শাপলা আপনাকে। ডক্টর অসীম, আপনার কাছে যদি আসি, যে যদি রোগীদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলেন যে বিশেষ করে আর্লি ডিটেকশন বা সচেতনতার যে জায়গাটি একজন ডক্টরের পক্ষ থেকে আসলে কী ধরনের সচেতনতা আপনি সাজেস্ট করে থাকেন, এবং যে বি পজিটিভ যে কথাটি বললেন এই মোটিভেশনের জায়গাটি থেকে যদি কিছু আমাদের দর্শকদের জন্য বলেন। সচেতনতা বলতে যেটা উল্লেখ করছিলেন একটু আগে, যে স্ক্রিনিং, এই প্রসেসে আমরা দেখেছি আর কি যে স্ক্রিনিংয়ের মাধ্যমে যে রোগগুলো ধরা পড়ে সেটাই কিন্তু আর্লি স্টেজ থাকে। আর যেটা ভয় থাকে আর কি সবার, পজিটিভিটির ভয়। কিসের পজিটিভিটি? ফলাফল যদি পজিটিভ আসে, এই ভয়ে কিন্তু আমরা পরীক্ষাগুলো করতে চাই না। বাট আমরা পজিটিভ হলেও যে তার একটা চিকিৎসা আছে, সেই চিকিৎসা করে নিরাময় করাও যায়, সেই জিনিসটা যদি আমরা মাথার মধ্যে ঢোকাতে পারি, ইভেন যে ইনফরমেশনের কথা বলা হয়েছে, যে ইনফরমেশনগুলো শেয়ার করা, এগুলো আসলে একার পক্ষে সম্ভব না। এখানে অনেকগুলো স্টেক হোল্ডার কাজ করবে। পেশেন্ট নিজে কাজ করবে, পেশেন্টের আশেপাশের লোকজন কাজ করবে, চিকিৎসক এবং যারা চিকিৎসা কর্মী থাকবে তারা কাজ করবে, এবং ইম্পর্টেন্টলি আমাদের স্বাস্থ্যনীতিও এখানে জড়িত হতে হবে। কারণ আমরা কিছু জিনিস হয়তো বেসরকারি পর্যায়ে পাচ্ছি, সরকারি পর্যায়ে পাচ্ছি না, যেটা আপা উল্লেখ করছিল। আমরা আসলে কত পার্সেন্ট পাই? ম্যাক্সিমাম পার্সেন্টেজে কিন্তু আমরা চিকিৎসা দিতে পারছি না বিভিন্ন কারণে। অনেকে হয়তো ইনফরমেশনই জানে না, অনেকে যে স্ক্রিনিং প্রসেসগুলি কোথায় হয়, কিভাবে হয়, কার কোন বয়সে করতে হবে, পুরুষদের কোনটা করতে হয়, মহিলাদের কোনটা করতে, এটা অনেকে জানে না। ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে ইনফরমেশনগুলো একদম রুরাল লেভেলে পর্যন্ত পৌঁছে দেওয়া। একইভাবে স্বাস্থ্যসেবা, হয়তো ক্যান্সার চিকিৎসাটা এখনও পর্যন্ত রুরাল লেভেলে পৌঁছানোর মতো অবস্থা আমাদের দেশে হয়নি, বাট এটার যে একটা কমিউনিকেশন থাকবে, একটা রেফারেল সিস্টেম থাকবে, এগুলো নিয়ে আমাদের স্বাস্থ্য নির্ধারক যারা স্বাস্থ্যনীতি নিয়ে কাজ করে তাদেরও এগিয়ে আসতে হবে, এবং সবাইকে একই টোনেই কথা বলতে হবে, একই লক্ষ্যে এগোতে হবে। তাহলে আমাদের যে অভিষ্ট লক্ষ্য, যে ক্যান্সার হলেও যে তার চিকিৎসা আছে এবং ক্যান্সার থেকে নিরাময় সম্ভব, এই জন্য আমি স্ক্রিনিংটাকেই বেশি জোর দিব, তার সাথে সাথে শেয়ার করা মানুষকে, এবং ইনফরমেশনগুলো একদম রুরাল লেভেলে পৌঁছে দেওয়া। তাহলে আমরা আমাদের গোলটা অ্যাচিভ করতে পারব। তাহলে আসলে এর বিরুদ্ধে যুদ্ধটা পরিপূর্ণ হবে এবং সর্বোচ্চ যুদ্ধ করা যাবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর অসীম। স্যার, আপনাকে দিয়ে আমরা আসলে শেষ করতে চাই। যদি মানে ঈদের এই আনন্দ উৎসবের মধ্যে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথাও কিন্তু আসলে বলে ফেলেছি, যে আসলে বিশেষ করে এবং ক্যান্সারের রোগীদের সংখ্যা কিন্তু অনেক বাড়ছে, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রে সেটি কিন্তু অনেকে জানেনও না, একেবারেই তারা মৃত্যু সন্নিক্ষণে এসে হয়তো অনেক সময় জানতে পারে, এবং চিকিৎসাটি ব্যয়বহুল। অনেকেই তাদের যারা গরিব তারা আরও দরিদ্র হচ্ছে, সর্বস্ব বিক্রি করে তারা অনেক সময় চিকিৎসার জায়গাটিতে পৌঁছাতে পারেন না। আবার অনেকের সামর্থ্য রয়েছে যারা হয়তো কথায় বাইরে চলে যান, বিদেশ চলে যান। এই সার্বিক বিষয়গুলো নিয়ে একজন সচেতন নাগরিক হিসেবে, একজন মানুষের উপর প্রভাব মানে ফেলার মতো একটি ব্যক্তিত্ব হিসেবে আপনার কিছু কথা আমরা শুনতে চাই। না, কথা আপনি প্রথমত যেটা বললেন, যে অনেকে হয়তো যে তার ক্যান্সারটা ডিটেক্ট করার মতো কোনো অবস্থার মধ্যে থাকে না। গ্রামের মানুষরাই যেমন ধরেন মারা গেল, কি হলো, ওই যে কি একটা হয়েছিল, মারা গেল, আমরা তো এটা তো আছেই, জীবনের উপর ছেড়ে দেয়া যাচ্ছে, চলে গেছে শেষ। কিন্তু যদি তার ডিটেক্ট হয়, ওই যে গ্রামের একদম কৃষকটা যদি ডিটেক্ট হয় তার ক্যান্সার, তাহলে ও কি এই খরচ পোষাতে পারবে? তো পারবে না। তাহলে সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে আমি মনে করি যে আপনাকে সরকারিভাবে এই লোকগুলোকে যেভাবেই হোক সেবাটা দিতে হবে। তো তার জন্য সমাজে যারা আছেন, যারা মানে অর্থবান মানুষ, তারা তো পয়সা করে তো দান খয়রাত করেন, তো তারা ক্যান্সার ইনস্টিটিউট তৈরি করতে পারেন, এগিয়ে আসতে পারেন। আমরা যেমন দেখছি কলকাতাতেই 2-3টে ক্যান্সার ইনস্টিটিউট আছে, তারা একেবারে মানে ন্যূনতম
মানে টাকায় তারা সেবা দিচ্ছেন। তো এটা তো আমাদের দেশে করতে পারে, সেটা না করলে এই লোকগুলো তো কোনোদিন সেবা পাবে না, তারা জানবেই না যে তার কি হয়েছে। এবং সরকারি যে ব্যবস্থা সেটি ভীষণ অপ্রতুল, একেবারেই অপ্রতুল। এটা তো মানে আর কি বলবো, মানে এটার যা ব্যয় সেটা তো এখন আমি বলতে চাই না সেটা, কিন্তু কথা হচ্ছে সেটা তো সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব না। কাজে আসলে আমাদের আরেকটা জিনিস যেটা আমি যেটা বলাই উচিত আমার, যে আমাকে অনেকেই বলেছে আপনি কোথায় ট্রিটমেন্ট করছেন, জি আমেরিকাতে না ব্যাংককে? আমি বললাম কেন আমাকে আমেরিকা বা ব্যাংকক কেন যেতে হবে? না মানে ক্যান্সার ট্রিটমেন্ট তো বাংলাদেশে তো হয় না। আমি বললাম যে এটা ভুল ধারণা আপনাদের ছিল, মানে আমারও হয়তো মনের মধ্যে ছিল কিছু, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আমাদের দেশে একেবারে লেটেস্ট ওয়েতে, লেটেস্ট প্রসেসে ক্যান্সার ট্রিটমেন্ট হয়। একটা জিনিস হয়তো আমি আপনাদের সাথে মানে এগ্রি করি, সেটা হলো যে আফটার কেয়ারটা হয়তো আমাদের কম ভালো না। যেমন একটা অপারেশনের পরে যে একটা রুগীর কেয়ার করা, যেটা এইটা হয়তো আমাদের এখানে অনেক দুর্বল, কিন্তু সেই অপারেশনটা ভালো করতে পারে না আমাদের দেশের লোক, এটা আমি বিশ্বাস করি না। যে ট্রিটমেন্টটা ভালো করতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। আমাদের এখানে যেমন প্রচুর ভালো ভালো ইঞ্জিনিয়ার আছে, ভালো ভালো ডাক্তার আছে, ভালো ভালো আরও আমাদের সায়েন্টিস্ট আছে, সবই আছে, কিন্তু আমরা তাদের কাছে যাই না। তো এইটা একটা জিনিস, যে কিছু হলেই আমি দৌড়ে চলে গেলাম আমেরিকা বা ইংল্যান্ড বা ওখানে, এই জিনিসটা ঠিক না। আমাদের ডাক্তারদের উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে, এটুকু আমি বিশ্বাস করি একেবারে। আর আমার ডাক্তার এত ইয়াং, তো লোকে বলে যে এই এত ইয়াং ডাক্তার আপনি ট্রিটমেন্ট করে। আমি বলি যে ভাই ইয়াং তো বড় কথা না, whether he knows his business or not, that is very important, আমি যেটা মনে করি। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য, এবং আপনার জীবনের এই অংশটি হয়তো অনেকেরই অজানা, কিন্তু এই অজানা অধ্যায়ের মাঝেও কিন্তু সচেতনতা তৈরি করার জন্য আপনি এগিয়ে এসেছেন এবং অনেক মানুষ এতে উপকৃত হচ্ছে, সেটার জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে আবার অনেক ধন্যবাদ এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক শাপলা এবং ঈদ মোবারক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমাদের সঙ্গে থাকার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ সত্যিকার অর্থে ঈদের এই আনন্দে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি, বিশেষ করে ক্যান্সার যোদ্ধাদের জন্য যারা ক্যান্সার নিয়ে বসবাস করছেন। এবং ক্যান্সারের সাথে বসবাস কিন্তু এটি যা-তা কথা নয়, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ তাদেরকে যুদ্ধ করে টিকে থাকতে হয়। ঠিক সেখানেই এখানে থেমো না, আমাদের আসলে থামার পথটি কিন্তু এখানে রুদ্ধ যাতে না হয়ে যায়, এবং ক্যান্সারের সাথে যুদ্ধ করে বেঁচে থাকার যে অদম্য সাহস সেটি যাতে আমরা পাই, তার জন্য সার্বিক সমন্বিত সহায়তা আসলে প্রয়োজন। যার জন্য যারা এগিয়ে এসেছেন, যে যারা সার্ভাইভাল ফাউন্ডেশন, যারা ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন এবং একই সঙ্গে যারা সার্ভাইভাল রয়েছেন, তাদের মুখের সামান্য একটু কথা সহযোগিতা কিন্তু অন্যদেরকে অনুপ্রাণিত করতে পারে। এবং ডক্টর অসীম আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, যে যারা একজন ডক্টর হিসেবে বা একজন অনকোলজিস্ট হিসেবে তার রোগীদেরকে অনুপ্রাণিত করার জন্য আসলে কিন্তু সেটি সবচেয়ে বড় টনিক হিসেবে কাজ করে। আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওরে ভয় নাই, নাই স্নেহমোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই, নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা, আছে মহানব অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা।